সেশনে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকের ক্লাসে আমরা ন্যারেশন চেঞ্জের প্র্যাকটিক্যাল সেশন করব। দেখো টপিকটা খুব একটা বড় নয়, ছোট টপিক, একটা ট্রিক্সের ব্যাপার। আগের দিন আমি বেসিকটা পড়িয়ে দিয়েছিলাম। আজকে আমরা সেই বেসিক ধরে ধরে সমস্ত প্র্যাকটিস করব, আর দুটো তিনটে নতুন জিনিস আছে এর মধ্যে, তোমাদের সেটারও কনসেপ্টটা বোঝাবো। কোনটা দিলে লেখাটাকে আরো সুন্দরভাবে আমরা মানে প্রদর্শন করতে পারি। ওকে, তো আজকে টপিক নিয়ে আমাকে ন্যারেশন চেঞ্জ। আজকে আমাদের প্র্যাকটিক্যাল সেশন, হাতে কলম। তো যারা যারা আগের সেশনটা দেখোনি তাদের জন্য ন্যারেশন চেঞ্জ কি। ন্যারেশন চেঞ্জ কথার অর্থ হলো উক্তির পরিবর্তন। মানুষ মুখ দিয়ে যাই কথা বলে তার নিজের সম্পর্কে, সেটা নিজের সম্পর্কে হোক বা যে কোনো সম্পর্কে হোক, সেটাই হচ্ছে তার উক্তি। ওকে, ধরো আমি তোমাদের বলছি যে আমি কাল যাব না। ওকে, এই যে আমি কাল যাব না, এটা আমার জন্য হবে উক্তি, কিন্তু তোমাদের জন্য সেটার উক্তি থাকবে না। তোমাদের জন্য সেটা, আমার কথাটা তোমাদের জন্য হয়ে যাবে কথা। শিখিয়েছি আগের দিন। ধরো ন্যারেশন চেঞ্জ বা যে উক্তি বা বক্তব্যের বক্তব্য কি পরিবর্তন, বক্তব্য পরিবর্তন বা উক্তির পরিবর্তন, এই জিনিসটা খুব একটা তো কঠিন টপিক না। মানুষের কথাকে আমি নিজের ভঙ্গিতে বলবো, সেটাই হচ্ছে আমার ন্যারেশন চেঞ্জের বিষয়, রাইট? তো আমরা ছোট্ট করে আগে দেখে নিই আগের দিন ন্যারেশন চেঞ্জে কি ছিল আর আজকে আমরা নতুন কি কি শিখবো। বিষয়টা একই, শুধু কথার একটু এদিক ওদিক হেরফের হবে। ওকে, তো আজকের সেশনে আমরা ন্যারেশন চেঞ্জটা কমপ্লিট করবো, আর আমরা এক্সট্রা কোনো সেশন আর টানবো না। চলো, তো ফার্স্ট অফ অল ন্যারেশন চেঞ্জটা কি ছিল। ধরো রবি বলল আমি খেলি না। রবি বলল আমি খেলি না। আচ্ছা, এখানে আমিটা কে? এখানে এই যে আমিটা কে? এখানে আমিটা কি আমি? অবশ্যই না। এখানে আমিটা হচ্ছে রবি। কারণ এই যে ইনভার্টেড কমার মধ্যে লেখা আছে, এই যে ইনভার্টেড কমার মধ্যে আমরা এটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে রবি কথাটা বলেছে। রবি কথাটা বলেছে, এটা রবির জন্য কি হবে? উক্তি হবে বা বক্তব্য হবে। যে একটা স্পিচ রেখেছে, সে একটা স্পিচ রেখেছে। ওকে, রবি একটা স্পিচ রেখেছে, এইটা রবির জন্য কি হবে? দ্যাট ইজ তার ডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচ, স্পিচ মানে বক্তব্য। এটা হচ্ছে রবির জন্য ডাইরেক্ট স্পিচ। এবারে এই রবির কথাটাকে যখন আমি আমার মতো করে বললাম, যে রবি বলল, রবি বলল যে, যেটা কেন এলো? ইনভার্টেড কমাটার জন্য এলো, কারণ আমি তার উক্তিটাকে নিজের ভাষায় রূপান্তরিত করছি। রবি বলল যে কি, সে খেলে না। রবি বলল যে সে খেলে না। দেখো রবি এখানে নিজে থেকে কথাটা বলেছে, বাট আমি রবির হয়ে বললাম, জানিস, রবি বলল যে সে খেলে না, রাইট? তো এই যে সে খেলে না কথাটা, এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে আমার ইনডাইরেক্ট স্পিচ। অথবা, বোঝা গেল? রবি বলল যে সে খেলে না, এই হোল টার্মটাই আমাদের কাছে কি? ন্যারেশন চেঞ্জ। একটা বক্তব্যটাকে, এই যে বক্তব্যটাকে আমরা কিভাবে নিজের ভাষায় লিখছি, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট অফ ন্যারেশন চেঞ্জ। ইংলিশ কিভাবে লিখবো আমি এবারে? দেখো ইংলিশেও জিনিসটা খুবই সোজা। ধরো আমি যদি এইটা লিখি যে রবি, রবি বলল, বলল মানে বলেছিল, এখন তো বলছে না, বলেছিল, এক টাইমে বলেছিল। তো রবি সেড, সে সেড সেড, কি বলেছিল? ইনভার্ট কমার মধ্যে রাখবো, ইনভার্ট কমার মধ্যে যে কথাই থাকবে জানবে সেটা হচ্ছে তার, সে নিজে থেকে কথাটা বলেছে। তো আমি খেলি না। ওকে, আমি খেলি না, বলো তো এটা পাস্ট টেন্স না প্রেজেন্ট টেন্সে আছে? দেখো, আমি খেলি না, আমি খেলছি না, এখানে কিছু বলেনি, বলেছে আমি খেলি না, এটা অভ্যাসগত একটা কথা বলেছে। তো অভ্যাসগত যখন কথা বলেছে, আমি তো এটা প্রেজেন্ট, প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স পড়ে এসেছি। আই, আমি খেলি, আই প্লে। আমি খেলি না, আই ডু নট প্লে, রাইট? এগ্রি টু এভরিওয়ান? আই ডোন্ট প্লে। তো এটা ধরো যখন রবির ভাষায় আমি বলছি, তখন আমি সেটা কি লিখবো? যে রবি, এই সেটটা হয়ে যাবে টোল্ড, কারণ এটা আমার কি, আমি তার হয়ে কি কথাটা প্রকাশ করছি। ইনভার্টেড কমাটা হয়ে যাবে এই দ্যাট, মানে যে, মানে দ্যাট। কি বললো? যে সে খেলে না। ফার্স্টে বাংলা করবে, ফার্স্টে ইংলিশটাকে তোমরা বাংলা করবে, তারপরে কি করবে? তারপরে তোমরা চেষ্টা করবে ইংলিশটা করার। ওকে,
তো রবি টোল্ড দ্যাট কি সে খেলে না। এবার বলো যে এটা তো প্রেজেন্টে ছিল, এই টার্মটা আমার পাস্টে ছিল, আর এই টার্মটা আমার প্রেজেন্টে ছিল। ওকে, এটা ছিল আমার রবির বক্তব্য। কারণ রবি যখনই বলেছে নিশ্চয়ই সেই টাইমটা তার জন্য প্রেজেন্ট ছিল। কিন্তু যখন এই জায়গাটা এসছে, আমি ধরো 2 মাস পরে কাউকে এই কথাটা বলছি, জানিস রবি বললো যে সে খেলে না, তো এটা 2 মাস পরে হয়ে গেছে, তো আমার পাস্ট হয়ে যাচ্ছে। 2 মাস কি 2 মিনিট পরে যদি বলি তাহলে তার জন্য পাস্ট সেটা অবশ্যই। তো এটা যখন আমি তার হয়ে বলবো না, অলওয়েজ রিমেম্বার এই যে ফার্স্ট যেটা যে টেন্সে থাকবে এটা ধরো পাস্টেই আছে, তো সেকেন্ডটাও পাস্টেই আমাদেরকে লিখতে হবে। এটা অনেকের প্রবলেম হয়, তাই আমি ক্লিয়ার করলাম। ফার্স্টে যে টার্মটাই থাকবে তোমরা চেষ্টা করবে যে লাস্টে যে লাইনটা সেটাও এই টার্মেই লিখতে। তো রবি টোল্ড দ্যাট কি বললো যে সে খেলে না, এটা আমি পাস্টে লিখি। হি কি হি খেলে, হি প্লেড, হি প্লেড। এবার খেলে নাটা আমি কি করব, কিছুই না। আমার ধরো নটটা তো হেল্পিং ভার্বের সঙ্গে আসে, তো এখানে কোনো হেল্পিং ভার্ব নেই, আমি একটা ডু ভার্ব নিয়ে আসছি। এবার ডু এর একটা কি বাজে অভ্যাস, ভার্বের সঙ্গে যাই যুক্ত থাকে তা নিজের গায়ে নিয়ে নেয়। প্লে কি হয়েছে, ভার্ব প্লাস সেকেন্ড ফর্ম আছে, ও কি করছে সেকেন্ড ফর্মটা নিজের সঙ্গে নিয়েছে, নিয়ে কি হয়েছে ডিড একটা নট। সো হি ডিড নট কি প্লে, নট প্লেড, হি ডিড নট প্লে। বোঝা গেল। এখানে একটা জিনিস ছোট করে ক্লিয়ার করে দিই, যেখানেই তোমরা ডু ভার্ব নিয়ে আসবে না একটা সাহায্যকারী হিসেবে, যেখানে তোমরা ডু ভার্ব নিয়ে আসবে, আমি ডু মানে কাজ করার কথা বলছি না, ডু ভার্ব মানে যেখানে তুমি হেল্পিং ভার্ব হিসেবে নিয়ে আসবে, সেখানটায় কখনোই এইভাবে তোমরা লিখতে পারো না যে হি ডু নট প্লেট। ঠিক আছে, এই কথাটা না, এই যে কথাটা এটা হয় না, এটা অলওয়েজ রং হয়। কারণ ডু এমন একটা ভার্ব না, সে কি করে, সে মেন ভার্বের গায়ে যা থাকুক, সেখানে যদি আইএনজিও থাকতো সেটাকে নিয়ে নিত। ওকে, বোঝা গেল। এখানে যদি আইএনজিও থাকতো নিয়ে নিত। ডু এমন একটা ভার্ব, সে এই ভার্বের কষ্ট সহ্য করতে পারে না, তার গায়ে যাই থাকে সব নিজের গায়ে নিয়ে নেয়। ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? এই পর্যন্ত এইটা আমরা শিখেছিলাম, এটা একদম বেসিক একটা জিনিস। এবার আজকে আমরা নতুন কি শিখবো, দেখো ন্যারেশন চেঞ্জ এইটুকু। তোমরা যদি একটা বেসিক ন্যারেশন চেঞ্জ শিখতে চাও যে কিভাবে জিনিসটা হয় বা তার মধ্যে কি কি আছে, তোমরা যদি সেটা জানতে চাও তাহলে জানবে যে ন্যারেশন চেঞ্জ ইজ নাথিং বাট দিস, এইটা ছাড়া আর কিছুই না। এবার যদি তোমরা একটা অ্যাডভান্স শিখতে চাও যে এটা আমি আরো কত সুন্দর করে লিখতে পারি, সেটা আমি তোমাদের শেখাতে পারি। এবার ধরো অনেক কথা, যেটা কেউ একটা কথা বলছে সেটা আমাকে নাও বলতে পারে। কেমন ধরো, আমার এতক্ষণ ধরে লিখছিলাম সে বললো, তুমি বললে, সে রাম বললো, রবি বললো, এরা কি আমাকে বলছিল। কিন্তু যখন কথাটা আমাকে ছাড়া ধরো অন্য একজন কি ব্যক্তিকে বললো, আমি সেটা শুনে নিলাম, নিয়ে আমি অন্য কাউকে বললাম। এক্সাম্পল দিই, ধরো এরকম বললি যে রাম শ্যামকে বললো যে আমি খেলি না। রাম শ্যামকে বললো, এখানে তো আমার কোনো মানে ভূমিকা নেই, কিন্তু আমি কথাটা শুনে নিয়েছি, নিয়ে আমি অন্যকে বলছি যে রাম শ্যামকে বললো যে সে খেলে না। রাইট? যখন দুটো ব্যক্তি থাকবে, একজন আরেকজনকে বলছে, সেরকম ন্যারেশন চেঞ্জ আমরা কিভাবে করতে পারি, এটা একটা নতুন টাইপস, এটাও শেখো। ধরো এরকম বলি, উম, লেখা আছে যে সীমা দিশাকে বলল আমি যাই না। আচ্ছা বলো তো এখানে বক্তা কে আর কে শুনলো? এখানে বক্তা কে, যে বক্তা হবে তার বেসিস নিয়ে আমরা কথা বলবো। দুজন নাম আছে। ওকে, দুজন নাম আছে, কি নাম আছে, একটা সীমা আছে একটা দিশা আছে। তো সীমা দিশা কে বললো, এখানে বক্তা কে, এখানে কথাটা কে বলছে, সীমা কথা বলছে, সীমা ইজ দা বক্তা। এরকম অনেকগুলো পাবে, সীমা ইজ দা বক্তা, স্পিকার। তো সীমাকে নিয়ে আমরা চলবো। সীমা কাকে বললো, সীমা দিশাকে বললো, দিশা এখানে শ্রোতা। ওকে, দিশা এখানে কে, শ্রোতা। তাহলে এখানে আমি বাংলাতে কি লিখতে পারি, যে ধরো বলতে পারি যে সীমা দিশাকে বলল যে, কি বলল, যে সে চায় না। দেখো এই কথাটা সীমা দিশাকে বলেছে, কিন্তু এই কথাটা সম্পূর্ণ আমার। কার কথা, এই কথাটা সম্পূর্ণ আমার, আমি বলছি কাউকে, আমি ধরো অন্য কাউকে বলছি, জানিস সীমা দিশাকে বললো যে সে যায় না। ক্লিয়ার টু এভরিওয়ান? বোঝা গেল। তো এইটাকে আমরা কিভাবে ট্যাকল করতে পারি,
দেখো আমরা পুরো জিনিসটা জানি কিভাবে লিখবো, তো সুতরাং আমরা লিখে নিই পুরোটা। দেখো এটা আমাদের কিসের টেন্সে আছে, পাস্টে আছে, সুতরাং আমি জানি যে এটা আমার কি পাস্টে লিখতে হবে। হয়তো আছে প্রেজেন্টে, কিন্তু আমি এখানে যখন লিখবো সেটাকে পাস্টে লিখতে হবে। তো শুরু করি। তো সীমা, এখানে কি ছিল, সেট ছিল। সীমা দিশাকে বললো, এখানে এখানে কি হবে, সীমা টোল্ড কি দিশা, সীমা টোল্ড দিশা, সীমা দিশাকে বললো। কি বললো, দ্যাট, কি বললো, কিছুই না, জাস্ট কে কাকে বললো, যে শ্রোতা যে বক্তা হবে তাকে সবসময় সামনে বসিয়ে দেবে, তাহলে বিষয়টা হয়ে যাবে। সীমা টোল্ড দিশা দ্যাট, সে যায় না, সি, সে যায়, সে যায়, সে গেল, পাস্ট টেন্সে নাও। যায় না মানে সে গেল না, তো পাস্ট টেন্সে নাও, সে গেল। হি ওয়েন্ট, গো ওয়েন্ট গান, সেকেন্ড ফর্ম। সি ওয়েন্ট, এবার ওয়েন্ট এর সঙ্গে ডু ওয়ার্ড। এবার ধরো ওয়েন্ট, নট যুক্ত করে একটা ডু আছে এখানে, এটা কি ভার্বের সঙ্গে এটা সেকেন্ড ফর্ম যুক্ত করা আছে, সেকেন্ড ফর্মটা এর সঙ্গে নাও। ডু এর সেকেন্ড ফর্ম কি ডিড, ডু এর সেকেন্ড ফর্ম ডিড, এগ্রিড। তাহলে এখানে কি লিখতে পারি আমি, না, সি ডিড নট গো, সি ডিড নট গো। যাদের এই চেঞ্জেসে একটু প্রবলেম হচ্ছে, ধরো এইগুলো একটু আমি ফাস্ট করছি, যাদের একটু প্রবলেম হচ্ছে, তারা যে নেগেটিভ সেন্টেন্সে যে রূপান্তর আছে, তারা ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর আছে, সেগুলো একবার দেখে আসতে পারো। সেখানে এ টু জেড পুরোটা ক্লিয়ারলি বোঝানো আছে। বিকজ প্রত্যেকটা ক্লাসে এগুলো তো বোঝানো যায় না যে কেন ডিড এলো বা কেন এলো। সেটা যদি প্রবলেম হয়, যে নেগেটিভ সেন্টেন্স বলে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, সেই একটাই আছে, ওই একটা ভিডিও দেখলে তোমাদের সমস্ত নেগেটিভ ক্লিয়ার হয়ে যাবে। ওকে চলো, তো নেক্সট সাথে আমরা যাই, এরকম একটা সেন্টেন্স। চলো নেক্সট একটাই যাই, এরকমই একটা যায়, তারপরে আমরা একটু অ্যাডভান্স লেভেলটা স্টার্ট করবো। দেখো এটাও অ্যাডভান্স লেভেল, যখন দুজন বক্তা থাকে না, মানে দুজন মানুষ থাকে, বক্তা তো একজনই, যখন একজন বক্তা থাকে একজন শ্রোতা থাকে, তখন সেখানে আমাদের গুলিয়ে যায়। সেই জিনিসটা আমরা কিভাবে করব, যে ফার্স্টে থাকবে, যাকে কথা বলছে সেই শ্রোতা, আর যে কথা বলছে সেই বক্তা। তো বক্তাকে খুঁজে বার করতে হবে। ধরো 2 নম্বর সেন্টেন্স আমরা লিখি, একটু না, যখন যারা এক্সামিনার দেয় তারা একটু ঘুরিয়ে দেয়। দেখো যদি আমি বলতাম যে সে বললো, তাহলেও কথাটা আমাকেই বলতো, বিকজ এখানে যদি শ্রোতা না উল্লেখ করা থাকে, বা কাকে বলছো যদি না উল্লেখ করা থাকে, জানবে সে তোমাকেই বলছে। তো এখানে এখানে জাস্ট ঘুরিয়ে দেওয়ার জন্য, একটু কনফিউজ করার জন্য দেওয়া থাকবে সে আমাকে বললো। ওকে, তো সে আমাকে বললো আর সে বললো একই কথা, কিন্তু যেহেতু আমাকে আমাকে এটা এখানে দেওয়া আছে, সুতরাং আমাকে ওটা এখানে মেনশন করতে হবে। তো কি বলছে, যে সে আমাকে বললো, বলো এখানে বক্তাকে, আমি বক্তা না, অবশ্যই না, এখানে সে বক্তা, হি ইজ দা বক্তা। তো সে যদি বক্তা হয়, তাহলে আমি এটাকে বাংলায় কি লিখতে পারি, বাংলায় লিখতে পারি যে সে আমাকে বললো যে তার কাজটা বড্ড কঠিন। সে নিশ্চয়ই আমার কাজের কথা বলবে না, তাহলে সে আমাকে বলতো যে তোর কাজটা অনেক কঠিন। তখন সে বলছে কাজটা বড্ড কঠিন, যখন সে বলছে কাজটা বড্ড কঠিন, তাহলে আমাকে বুঝে দিতে হবে যে কাজটা তার কাজের কথা বলেছে। কিন্তু আমি এখানে তার কাজে লিখবো না, কি লিখবো, দেখো বাংলাতে এটা লিখি। ওরা বললো সে আমাকে বললো যে, সব ব্যাপারে বাংলা লিখতে হবে না, যেটা দেখছো পারছো সেটাকে ইংলিশে পুরোপুরি কনভার্ট করে দিতে পারো। সে আমাকে বললো যে কাজটা বড্ড কঠিন, কারণ সবকিছুর বাংলা লাগে না। দেখো এটা একই কথা হয়ে গেল, কিন্তু দুটোর মধ্যে না আকাশ পাতাল তফাৎ আছে। যেমন দেখো যদি ইংলিশ লিখি আমরা, ফার্স্টে কি বলেছে, হি, সে আমাকে বললো, হি সেড মি, সে আমাকে বললো, কি বললো, কাজটা বড্ড কঠিন, দা ওয়ার্ক ইজ ভেরি হার্ড বা টাফ, যেটাই লিখতে পারো, দ্য ওয়ার্ক ইজ ভেরি হার্ড। ওকে, কিন্তু এটা যাই আমি এখানে নারেশন চেঞ্জে লিখে দেবো, তখন আমি কি লিখবো, হি সেটটা কি হয়ে যাবে, টোল্ড হয়ে যাবে। হি টোল্ড মি, আমাকে বললো, দ্যাট, ইনভার্ট কমাটা কি হয়ে যাবে, দ্যাট হয়ে যাবে। হি টোল্ড মি দ্যাট, যে কাজটা বড্ড কঠিন, দা ওয়ার্ক, আর কিন্তু ইস থাকবে না, ইনভার্ট কর্ম দিয়ে ছিল, কিন্তু এখন কি হয়ে যাবে, যেহেতু এটা ভার্বের সেকেন্ড ফর্ম আছে, ইসটাও কি হয়ে যাবে, ভার্বের সেকেন্ড ফর্ম হয়ে যাবে। এখানে কি হয়ে যাবে, ইস থেকে ওয়াজ। কাজটা হয় বড্ড কঠিন, এখানে কি কাজটা ছিল বড্ড কঠিন, এখানে কিন্তু কাজ ছিল না, দেখো কোনো অকাজ ছিল, আমাদের হেল্পিং ভার্ব ছিল। তো ওখানে কাজটা হয় অনেক কঠিন, ওয়াজ ভেরি হার্ড। যদি আমি এখানে বলতাম যে সে আমাকে বলে,
হি সেস মি বা হি টেলস মি, তখন এটা হতো দ্য ওয়ার্ক ইজ ভেরি হার্ড, কারণ সে আমাকে অবগত সবসময় বলে, কিন্তু আমি এখানে পাস্টে লিখে ফেলেছি, তো আমাকে পুরোটাই পাস্টে নিয়ে যেতে হবে। একটা সেন্টেন্সের মধ্যে যখন একটা সেন্টেন্স স্টার্ট হচ্ছে আর এর একটা সেন্টেন্স ফুল স্টপ দিয়ে শেষ হচ্ছে, তখন একটা বাক্যের মধ্যে দুই রকম টেন্স কিন্তু হয় না। ওকে, দু রকম টেন্স হয় না। হ্যাঁ, এবার হতে পারে পাস্টের দু রকম ভাগ হতে পারে, কন্টিনিউয়াস হতে পারে, পাস্টের তোমার সিম্পল পাস্ট কন্টিনিউয়াস হতে পারে, বা প্রেজেন্টে দুটো ভাগ হতে পারে, কিন্তু একটা প্রেজেন্ট টেন্স একটা পাস্ট টেন্স এরকম হয় না। একটা বাক্যের মধ্যে যা হবে দুটো সেম হবে। এবার এইটা কি বলো, এটা দুটো ভাগ হয়ে যাচ্ছে, দেখো এখানে একজন বলছে আর এটা একটা কথাটা বলছে। ক্লিয়ার হলো কেন হচ্ছে? চলো এবার অ্যাডভান্স লেভেলে যাই, আমরা কি ধরনের শিখবো। তো আজকে আমাদের কি কি শিখবো, আমি দেখো তোমাদের আমি পাঁচটা জিনিস দেবো, তার বাংলাও বলে দেবো, বা কোথায় সেগুলো অ্যাপ্লাই করতে হয় সেগুলোও বলে দেবো। তোমরা দু একটা এক্সাম্পলের পরে নিজেরাই বুঝবে যে কোথায় কি ইউজ করতে হবে। দেখো একটা মানুষ যখন কথা বলে সে কি কি বলতে পারে, সে কি কি করতে পারে। একটা মানুষ যখন আমাদেরকে কথা বলে সে হয় আমাদের আদেশ করতে পারে, নয় রেগে কিছু বলতে পারে, নয় আমাদের একটা প্রস্তাব দিতে পারে, ওকে, নয় অর্ডার করতে পারে, আদেশ করতে পারে, বা রিকোয়েস্ট করতে পারে। এই ধরনের বাক্য আমরা ন্যারেশন, সরি ওয়ার্ড গুলো আমরা ন্যারেশনে ইউজ করতে পারি। কিরকমটা আমি ইউজ করতে পারি, ধরো এতক্ষণ আমরা বললো পড়ে এসেছি, একটা সেট ছিল তার থেকে একটা টোল্ড পড়ে এসেছি। এটা সিম্পল, এটা বেসিক, এগুলো লিখলেও ভুল হয় না। কিন্তু তোমরা যদি তার জায়গায় বাক্যটার ভিত দেখে যে বাক্যটা অ্যাকচুয়ালি কি বলতে চাইছে সেই জিনিসটা থেকে তোমাদের মতো করে রূপান্তরিত করতে পারো, বা সেই অ্যাকচুয়াল, বাট এটা করতে গিয়ে কিন্তু তোমরা ভুল জিনিসটা লিখতে পারো না। লিখবে একদম সঠিকটা, না পারলে তোমরা সেট বা টেল লিখতে পারো। কিন্তু যদি তোমরা বুঝতে পারো, তার গভীরে পৌঁছাতে পারো, বা আইডেন্টিফাই করতে পারো কোনটা লিখে এখানে ঠিক হবে, 100% ঠিক, কিন্তু 99% হলেও চলবে না, 100% শিওরিটি আছে যে এইটা এখানে বসবে, তখন এগুলো অ্যাপ্লাই করতে শেখো। আর দেখো বাংলাটা আমি এই জন্য শেখালাম কারণ ইংলিশ বাক্য দিয়ে ইংলিশ বাক্য লিখতে হবে, ইংলিশটাকে বাংলা ট্রান্সলেট করার পরে সেটা তোমাদের কাছে আরো সহজ হয়ে যাবে। চলো তাহলে একটা নারেশন চেঞ্জ কি কি হতে পারে। দেখো ইংলিশে লিখছি, একটা নারেশন চেঞ্জ, মানুষ মানুষ আর একটা মানুষকে কি কি কথা বলতে পারে। হয় তাকে রিকোয়েস্ট করতে পারে, অনুরোধ করতে পারে, তাকে অর্ডার করতে পারে, তাকে আদেশ করতে পারে, তাকে প্রপোজ করতে পারে। দেখো প্রপোজ করা মানে প্রস্তাব দেওয়া। এখানে প্রপোজ করা বলতে গেলে যে আমি তোমাকে একটা কাজের কথা বলছি, মানে আমি তোমাকে জাস্ট বললাম, এবার তোমার মর্জি তুমি সেটা করবে কি না, এটাকে বলে প্রপোজ করা। ওকে, আর কি হতে পারে, একটা নারেশন চেঞ্জে আর কি থাকতে পারে, ধরো আহ মানুষটা রেগে ছিল, একটা কথা বলে ফেলেছে, তখন সে তার কাছে ক্ষমা চাইতে পারে, এটাও হতে পারে। এবার ক্ষমা চাওয়া ইংলিশ হচ্ছে অ্যাপোলজি। ওকে, অ্যাপোলজি, এগুলো হতে পারে। একটা মানুষ একটা মানুষের সঙ্গে এরকম বিহেভ করতে পারে, আরো থাকলে পরে বলে দেবো। তো ফার্স্ট আমরা একটা বাক্য নিই, সেখানে কিভাবে আমরা ইউজ করতে পারি জিনিসটা। ধরো ধরো একটা কথা ভাবে লিখলাম যে রাজ বললো কাজটা শেষ করো। হুম, রাজ বললো কাজটা শেষ করো। আচ্ছা তুমি বলো তো এই কথাটার মাধ্যমে রাজ কি বলতে চেয়েছে, মানে একবারে এক মুহূর্তে তোমাদের মনে হলে তোমরা কি বলতে চাও। এখানে বক্তা কে, এখানে বক্তা হচ্ছে রাজ। রাজ কথাটা বলছে, কাকে বলছে, দেখো যেখানে কিছু থাকবে না জানবে তোমাকেই বলছে, মানে আমাকে বলছে। তো রাজ আমাকে বললো কি, বলো কাজটা শেষ করো। আচ্ছা এই কথার মাধ্যমে এসে কি করতে চেয়েছে, সে রেগে কিছু বলছে, সে আমার কাছে অনুরোধ করছে, অবশ্যই না। কাজটা শেষ করো বলতে হতে পারে সে আমার বস, বা সে আমাকে কি অর্ডার করছে। তো সুতরাং আমি এখানে লিখতে পারি যে রাজ আমাকে অর্ডার করছে। তো এটাকে বাংলা তুমি লেখো, এটাকে সরি আগে ইংলিশ করো, রাজ সেট কমপ্লিট দ্য ওয়ার্ক, কমপ্লিট দ্য ওয়ার্ক, এটার ইংলিশ। তোমার খাতায় এইটা আসবে, এইটা আসবে না কিন্তু, এইটা আসবে। রাজ সেড কমপ্লিট দ্য ওয়ার্ক, তোমাকে বলবে চেঞ্জ দ্য ন্যারেশন, ওকে, বা চেঞ্জ দ্য মোড অফ দ্য ন্যারেশন। তোমরা এখানে কি করবে, অনেকে এরকম লিখবে যে রাজ told that complete
the work. ওকে, অনেকে লিখছে রাজ told that complete the work, যে রাজ বললো যে কাজটা শেষ করো, এটাই লিখছে। কিন্তু তুমি এটা লিখবে না, কারণ দেখো এটা হচ্ছে মুখস্থ করানো হয়েছে। এই সেট যখনই থাকবে একটা টোল্ড বসিয়ে দেবে, একটা ইনভাইট কমা যখন বসবে তখন দ্যাট বসিয়ে দেবে। হ্যাঁ, এটা ঠিক, এটার বেসিক। কিন্তু তোমরা লিখবে এটা ইউনিক ভাবে। কিভাবে লিখবে দেখো, রাজ এখানে যেহেতু বলছে কমপ্লিট দ্য ওয়ার্ক, মানে কাজ শেষ করতে বলছে, আমি ধরে নেবো আমার সেন্স অফ হিউমারে, আমি ধরে নেবো এটা আমার অর্ডার করছে। আমাকে কি অর্ডার করছে, এটা না তো অ্যাপোলজি করছে, আমার কাছে কোনো দুঃখ প্রকাশ করছে না, আমার কাছে রিকোয়েস্টও করছে না, আমার কাছে কোনো প্রপোজও হচ্ছে না, আমাকে কি অর্ডার দিচ্ছে যে তুমি কাজটা শেষ করো। ওকে, তো আমি এখানে কি বলবো, যে রাজ, এখানে টোল্ড এর বদলে আমি কি লিখবো, রাজ অর্ডার্ড। অর্ডার না, কিন্তু এটা যেহেতু ভার্বের সেকেন্ড ফর্ম আছে, আমি এখানে অর্ডারের সেকেন্ড ফর্মে লিখবো। রাজ অর্ডার্ড, অর্ডার্ড, এখানে দ্যাটও বসাতে পারো বা দ্যাটের বদলে টুও বসাতে পারো। অর্ডার টু, কি অর্ডার করছে, টু কমপ্লিট দ্য ওয়ার্ক, কমপ্লিট দ্য ওয়ার্ক। রাজ অর্ডার টু কমপ্লিট দ্য ওয়ার্ক, মানে কি রাজ অর্ডার করলো কাজটা শেষ করতে। ওকে, বোঝা গেল, ক্লিয়ার হলো। এটা যদি তুমি লেখো তোমার খাতা কি হবে, ডিফারেন্ট হয়ে যাবে, কারণ এই অর্ডারটা অনেকের মাথায় আসবে না, শিখবেই না তারা। বোঝা যাচ্ছে, কারণ আমার প্রথাগত নিয়মে টোল্ড সেট থাকে, টোল্ড লিখি। বোঝা যাচ্ছে, তো আমরা যদি সেখানে অর্ডার দিয়ে রিপ্লেস করি, জিনিসটা আরো কি ভালো লাগছে দেখতে। দেখো এরকম আরো জিনিস হয়, ধরো আরেকটা প্রশ্ন লিখি আমরা। ধরো দুজন দুজনকে কথা বলছে, আহ কি বলছে, যে রিতা শ্যামকে বললো তোমার পেনটা আমাকে দাও। ওকে, তোমার পেনটা আমাকে দাও। স্বভাবতই বাচ্চারা কি লিখবে, যে রিতা শ্যামকে বললো, এক্ষুনি যেটা শেখালাম, যে রিতা সেড শ্যাম কি বললো, গিভ মি ইওর পেন, এটাই তো লিখবে, অবশ্যই এটা লিখবে। তো ধরো আমি নারেশন চেঞ্জ করে লিখি, যে রিতা সেড, কাকে বলতে, শ্যাম। দেখো এখানে হচ্ছে রিতা হচ্ছে আমাদের বক্তা, তো রিতা সেড শ্যাম, একটা একটা করে লাইনে লিখি, গিভ মি ইয়োর পেন, আমাকে তোমার পেনটা দাও। দেখো লিখবে কি, রিতা told শ্যাম, sorry, that give, give, এবার দেখো এখানে মিটাকে, এখানে আমাকে ডাকে, এখানে নিশ্চয়ই আমি যখন আমার চোখ দিয়ে যখন আমি কথাটা তোমাকে বলবো, সরি আমার মুখ দিয়ে যখন তোমাকে কথাটা বলবো, তখন আমি কি আমাকে বলবো, এখানে আমাকে মানে কাকে বলেছে, এখানে আমাকে মানে রিতার কথা বলেছে, আর তোমার মানে কার কথা বলেছে, শ্যামের কথা বলেছে অবশ্যই। রিতা ইজ বক্তা অ্যান্ড শ্যাম ইজ শ্রোতা। তো আমাকে দাও, আমাকে দাও মানে রিতা বলছে আমি, আমাকে রিতা, আর শ্যাম মানে হচ্ছে তোমার পেন, তোমার। তো এখানে কি বলবে, রিতা টোল্ড স্যাম দ্যাট গিভ মি, মানে কি, মি মানে আমাকে, মি মানে মেয়ে, গিভ হার ইওর মানে শ্যাম হিজ পেন, গিভ হার হিজ পেন, আমাকে দাও তোমার পেন। ওকে, দেখো যখন দুজনে লিখবে না, তখন এখানে দ্যাট বসাবে না, এখানে টু বসাবে। ওকে, কেন টু বসাবে, একজন আরেকজনকে বলছে, যখন আমাকে কেউ বলবে তখন দ্যাট বসাবে, তখন তোমরা দ্যাট ইউজ করতে পারো। বাট যখন রিতা শ্যামকে বলছে, ধরো একজন আরেকজনকে বলছে, আমার সেখানে কোনো ভূমিকা নেই, আমি সেখানে দ্যাট ছাড়া টু লিখতে পারি। এবারে অনেকে বলবে যে এখানে কি ভার্বের সেকেন্ড ফর্ম হবে, কারণ এটা পুরোটাই আমাদের পাস্ট, কিন্তু অলওয়েজ রিমেম্বার টু এর পরে কখনো ভার্বের সেকেন্ড ফর্ম বসে না।
ওকে, টু এর পরে সবসময় বসবে ভার্বের ফার্স্ট ফর্ম। আর যেহেতু ভার্বের ফার্স্ট ফর্ম বসেছে, সুতরাং আমার এখানে একটাই ভার্ব, এটা ভার্বের সেকেন্ড ফর্ম হয়, পুরো বাক্যটাই হচ্ছে আমার পাস্ট টেন্স। এটা যেন না ভুলাই। কখনো লিখবে না যে রিতা টোল্ড স্যাম টু গিভ হার হিজ পেন। যেই গেভ লিখে দেবে তখনই এই টুটার জন্য গেভটা দিলে কাটা হয়ে যাবে। টু এর পরে সবসময় ভার্বের 1 নম্বর ফর্ম হয়। টু এর পরে সবসময় ভার্বের 1 নম্বর ফর্ম। চলো, তো এটা তো হচ্ছে একটা রিচুয়ালস, সরি একটা ট্র্যাডিশনাল উপায়। আমরা কি লিখবো, অ্যাকচুয়ালি আমরা কি লিখবো? তোমরা নিজেরা দেখো যে রিতা শ্যামকে বললো তোমার পেনটা আমাকে দাও। এই চারটের মধ্যে রিতা কি করেছে? রিতা কি দুঃখ প্রকাশ করেছে যে আমাকে পেনটা দাও? অবশ্যই না। রিকোয়েস্ট করেছে? অবশ্যই রিকোয়েস্ট করেছে। অর্ডারও করেনি, প্রপোজও করেনি, সে রিকোয়েস্ট করেছে, সে অনুরোধ করেছে। সে তাকে অনুরোধ করেছে যে আমার দয়া করে আমাকে তোমার পেনটা দাও। তো আমি এখানে কি লিখতে পারি? টোল্ড এর জায়গায় জাস্ট রিকোয়েস্টটা ঢুকিয়ে দেবে। বাদ বাকি সব ফরম্যাট একই থাকবে, শুধু এই টোল্ড এর জায়গায় তোমরা এই চারটে জিনিস ভার্বের সেকেন্ড ফর্ম বা যেখানে যেটা থাকবে সেই অনুযায়ী ফর্ম হিসেবে বসাবে। তারপরে এটা না যে রিতা রিকোয়েস্ট শ্যাম, তাহলে ভুল হয়ে যাবে। দেখো না, ভার্বের সেকেন্ড ফর্ম রয়েছে, ভার্বের সেকেন্ড ফর্ম যখন রয়েছে আমি কি লিখবো? রিতা রিকোয়েস্টেড হিডি শ্যাম, কি রিকোয়েস্ট করেছিল? টু গিভ হার হিজ পেন। ক্লিয়ার টু এভরিওয়ান? বোঝা যাচ্ছে কি বলতে চাইছি, জিনিসটাই কি শেখাতে চাইছি, বোঝা যাচ্ছে? তো আশা করছি এই অবধি সবার ক্লিয়ার হয়েছে কোথায় কি বসবে। এবার আমি এইগুলো আর লিখবো না, জাস্ট তোমাদের পুরোটা একসাথে লেখা শেখাবো। আর জিনিসটা তখন লং হয়ে যাচ্ছে না, বুঝতে সমস্যা হচ্ছে। চলো একবারে শেখাই এটা। ইংলিশে শেখাই। আচ্ছা, এখানে না আরেকটা জিনিস হতে পারে, কি হতে পারে বলো তো? কেউ কারোর জন্য উইশ করতে পারে, মানে কারোর জন্য প্রার্থনা করতে পারে। ফার্স্ট একটা হচ্ছে অ্যাপোলজি, মানে কি তার জন্য দুঃখ প্রকাশ করা, ধরো সেটা ভুল করে ফেলেছে তার জন্য অ্যাপোলজি করছে, আমাকে ক্ষমা করে দাও। নেক্সট হচ্ছে রিকোয়েস্ট করা, রিকোয়েস্ট করা মানে কি অনুরোধ করা। সেকেন্ড থার্ড হচ্ছে অর্ডার করা, তাকে কি আদেশ করছে যে তুমি কাজটা করো। ফোর্থ হচ্ছে প্রপোজ করা, বা সে তাকে একটা কাজ বলেছে যে তুমি করবে কি না, তোমার জন্য একটা কাজ আমি প্রপোজ করেছি, প্রস্তাব দিয়েছি। এন্ড ফিফথ মানে উইশ করা, অর্থাৎ কারোর আমি ব্লেসিংস করছি বা কারোকে আমি আশীর্বাদ করছি, এটা হচ্ছে উইশ করা বলে। ওকে, চল ধরো একটা ইংলিশে লিখছি, আশা করি বুঝতে পারবে। দ্য স্টুডেন্টস, বাংলাটা বলে দেবো, সে টিচার কি গুড মর্নিং। আচ্ছা, কি বলছে না, স্টুডেন্ট সেড টিচার, স্টুডেন্ট টিচারকে বললো যে গুড মর্নিং। আচ্ছা বলো তো, এটা এবার থেকে যা করাবো এগুলো সবগুলো এই পাঁচটার উপর বেস করে। তোমরা নিজেরা বলো যে এখানে কি বলতেছে, স্টুডেন্ট সেড টিচার, স্টুডেন্ট টিচারকে বললো যে গুড মর্নিং। ইনভাইট করার মধ্যে যা থাকবে তা হচ্ছে স্টুডেন্ট বলেছে। দেখো এরকম ধরনের বাক্যে যে ফার্স্টে থাকবে জানবে সে হচ্ছে আমাদের বক্তা, সে কথাটা বলেছে। আর যে লাস্টে থাকবে জানবে সে শ্রোতা, তাকে বলা হয়েছে। আচ্ছা, স্টুডেন্ট টিচারকে বলছে গুড মর্নিং, এখানে তার পাঁচটার মধ্যে কি করেছে বল? অ্যাপোলজি করেছে, রিকোয়েস্ট করেছে, অর্ডার করেছে, প্রপোজ করেছে, না উইশ করেছে? অ্যাপোলজি তো হবেই না, রিকোয়েস্ট তো করা যায় না, গুড মর্নিং কাউকে রিকোয়েস্ট করা যায় না, অর্ডার টিচার স্টুডেন্ট তো টিচারকে অর্ডার করতে পারবে না, প্রপোজ করেছে কি কোনো কাজ করতে বলেছে? অবশ্যই না, সেটাকে উইশ করেছে। স্টুডেন্ট গুলো উইশ করেছে, উইশ করা মানে কি তাকে ধরো গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, এগুলো যাই আমরা বলি এগুলোকে বলে উইশ করা বলে। তো এখানে তোমরা কি লিখবে না, স্টুডেন্টস দ্য স্টুডেন্টস, দেখো সেড মানে ভার্বের সেকেন্ড ফর্ম আছে, তো উইশড, দ্য স্টুডেন্ট উইশড টিচার কি গুড মর্নিং। তো গুড মর্নিং দিয়ে যাবে না, গুড মর্নিং নিজে থেকে একটা আলাদা সত্তা, ওকে শুধুই গুড মর্নিং দেখো, বা গুড ইভিনিং, দ্য স্টুডেন্ট উইশ টিচার গুড মর্নিং। বোঝা গেল? এখানে কোনো রেড কমা হবে না, কোনো দ্যাট হবে না, নাথিং। দেখো এইগুলো যে যখন শিখবে না জিনিসটা আরো স্ট্যান্ডার্ড হবে, কিন্তু তার আগে শুধুমাত্র প্র্যাকটিসের প্রয়োজন। জিনিসটা প্র্যাকটিস করো, পাঁচটা জিনিস লিখে নাও, এই যে পাঁচটা আমি দিয়েছি এই পাঁচটা জিনিস লেখো নিজে থেকে। তোমরা এখানে টোল্ডও লিখতে পারতে, ভুল হতো না কিন্তু, টোল্ডও লিখতে পারতে, কারণ বেশিরভাগ স্টুডেন্টের টোল্ডই লিখবে, কিন্তু তোমরা কি লিখবে? উইশ লিখবে। বিকজ জিনিসটা কি, আমরা জানি যে একটা স্টুডেন্ট তার টিচার কি উইশ করছে। আচ্ছা, যদি আমি এটা ঘুরিয়ে লিখতাম, এটা
ধরো একটু ঘুরিয়ে দিই, হ্যাঁ, নারেশন চেঞ্জ। ধরো লিখছি দা টিচার said students submit your home task. একটা টিচার তার স্টুডেন্টকে কি করছে, দ্য টিচার সেড স্টুডেন্ট, যে ফার্স্ট থাকবে সে বক্তা, তার অনুযায়ী সব লিখবো। একটা টিচার স্টুডেন্টকে কি করছে, বলছে সাবমিট ইওর হোমওয়ার্ক, বা তোমাদের, ইওর মানে কি এখানে তোমাদের কথাই বলা হয়েছে, ইওর এর প্লুরাল ইওরই হয়। তো ইওর সাবমিট ইওর হোম টাস্ক, তোমাদের বাড়ির কাজগুলোকে সাবমিট করো। তো এরকম যখন বাক্য হবে, দেখো সব ক্ষেত্রে এক্সামিনাররা এমন হয় যে সব ক্ষেত্রে এখানে সেডই দিয়ে দেয়। ওকে, এটা যে কোনো ক্ষেত্রে পাবে, যখনই নারেশন চেঞ্জের কথা বলবে সব ক্ষেত্রে তোমরা এটা সেডই পাবে। তোমাকে বসাতে হবে যে এখানে অ্যাকচুয়ালি কি বসবে। দেখো কথাটা দেখি, যে টিচার সাবমিট করতে বলেছেন হোমওয়ার্কটা, টিচার হোমওয়ার্কটা সাবমিট করতে বলেছে। বলো তো এখানে কি ধরনের কথা বলেছে, তিনি কি অ্যাপোলজি করেছেন? না। রিকোয়েস্ট করেছে? অবশ্যই না। স্টুডেন্ট টিচার তো রিকোয়েস্ট করেন না। তিনি কি করেছেন, তিনি অর্ডার করেছেন, তিনি উইশও করেননি, কিন্তু তিনি উইশ করেননি যে তোমাদেরকে হোমওয়ার্ক দাও আমাকে, অর্ডার করছেন, নির্দেশ করছে। একজন টিচার তার স্টুডেন্টকে নির্দেশ করতে পারেন, কিন্তু স্টুডেন্ট সেটা টিচারকে পারেন না। স্টুডেন্ট কি করতে পারে, রিকোয়েস্ট করতে পারে, টিচার কি করতে পারে, অর্ডার করতে পারে। তো যখন বলেছে হোম টাস্ক গুলো জমা দাও, তখন আমি এখানে টোল্ড যখন হবে, এই টোল্ড এর পরিবর্তে কি লিখতে পারি, টোল্ড এর পরিবর্তে আমি লিখতে পারি যে অর্ডার লিখতে পারি। তো তো দ্য টিচার এই যে টোল্ড এখানে বসানোর কথা ছিল, সেখানে আমি কি লিখবো, অর্ডার্ড। সবসময় দেখবে এটা ভার্বের সেকেন্ড ফর্ম আছে, পাস্ট। অর্ডার্ড স্টুডেন্টস কি করতে বলেছে, টু সাবমিট দেয়ার। এবার দেখো দেয়ারটা কেন হলো, দেখো ইয়োর আছে, তোমার আছে, তোমার হোমওয়ার্ক, কার হোমওয়ার্ক, স্টুডেন্টদের হোমওয়ার্ক। এবার এটা আমি আমার ভাষায় বলছি, দ্য টিচার অর্ডার স্টুডেন্ট, টিচার স্টুডেন্টকে অর্ডার দিল টু সাবমিট। ইয়োর বলবো আমি, আর ইয়োর তো বলবো না, কারণ স্টুডেন্ট গুলো টিচারের, আমার তো না। আমি কি বলবো, তাদের হোমওয়ার্ক, তাই তো। তো সাবমিট দেয়ার কি, হোম টাস্ক, সাবমিট দেয়ার হোম টাস্ক। হয়ে যাচ্ছে। ইংলিশে করাচ্ছি যার কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার খাতায় কিন্তু এটা বাংলায় থাকবে না, এটা ইংলিশেই থাকবে, তোমাদেরকে ইংলিশে সেটাকে লিখতে হবে। ওকে, তো ধরো এই বাক্যগুলো বোঝা যাচ্ছে, বাংলা লেখার দরকার নেই, কারণ ছোট 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 বাক্য। এতে ধরো একটা ট্রিক্স, দু তিনটে ট্রিক্স, এগুলো আমরা বারবার করেছি যখন, আর আমাদের এটা বাংলার প্রয়োজন নেই, আমাদের একটু একটু করে ইংলিশ শিখতে হবে এগুলোকে। চলো এবার একটা এরকম বাক্য, আচ্ছা এখানে কি লিখলাম, অনেক নতুন জিনিস লিখলাম। বলছে আকাশ সেড আই শুড নট ডু ইট। দেখো ফার্স্টে বাংলাটা বলে দিই, আকাশ সেড মানে কি, আকাশ বললো, আই শুড নট, এই শুড মানে উচিত, ওকে, এই শুড মানে উচিত, আই শুড নট ডু ইট। এখানে ভার্ব কোনটা, এখানে ভার্ব হচ্ছে বি, বি ওয়ান, ডু মানে ডু মানে করা। আমার করা উচিত ছিল না এটা, আমার এটা করা উচিত ছিল না, ও আমাকে কথাটা বলছে। তো এক্ষেত্রে আমি কি বলতে পারি, যে আকাশ আমাকে কি করছে, অ্যাপোলজি করছে, ও আমার কাছে ক্ষমা চাইছে, আকাশ কি ক্ষমা চাইছে। এখানে যেহেতু অন্য কোনো ব্যক্তি নেই, সুতরাং আমি বলতে পারি সে আমাকে কথাটা বলছে উদ্দেশ্য করে। যখন দেখতে আকাশ সেড সীমা বা অন্য কারোর নাম থাকতো, তখন সে সীমাকে বলতো। যখন দেখবে কাউকে নেই, সুতরাং জানবে সে আমাকে বলছে, বক্তাকে বা শ্রোতাকে বলছে। তো আমি এখানে কি লিখতে পারি, আমরা জানি এর এর ফিগার্সটা কি হবে, আকাশ টোল্ড দ্যাট হি শুড নট ডু ইট, এটা লেখা উচিত ছিল, কিন্তু আমরা লিখবো যে আকাশ কি অ্যাপোলোজাইজড, অ্যাপোলজি। ওকে, দেখো আমি এটা বলে দিই, ধরো অ্যাপোলজি যদি আমাদের ভার্ব হয়, অ্যাপোলজি মানে ক্ষমা চাওয়া, এর দুটো ফর্ম কি হবে, অ্যাপোলজাইজড, এটা হচ্ছে সেকেন্ড ফর্ম, আর এটাই হচ্ছে থার্ড ফর্ম, অ্যাপোলজাইজড।
এটা হচ্ছে ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম। তো যেহেতু আমার সেট আছে আমাকে সেকেন্ড ফর্ম বসাতে হবে। তো আকাশ অ্যাপোলোজাইজড দ্যাট, কি ক্ষমা চাইলো বা কি সে করুণ গলায় কি বলছে, এটা কি আই ছিল, এটা হি হয়ে যাচ্ছে। হি শুড নট ডু দ্যাট, বা সরি এখানে ইট হবে না, ও ইহা বলেছে, কিন্তু আমি কি বলবো, সে ওটা বলে ওটা করেনি। এখানে যদি ইট থাকে তাহলে আমি কি বলবো, এটা করেনি, দ্যাট। ওকে, আচ্ছা এই কয়েকটা বলে দিই, কালকে বলেছিলাম বলে দেবো জিনিসটা। দেখো, ধরো এখানে যদি টুডে থাকে, ফার্স্টে যদি টুডে থাকে এখানে কি হয়ে যাবে, এখানে লিখে দিচ্ছি। ধরো বলেছে যে আকাশ কি বললো, আমার এটা আজ করা উচিত ছিল না, তখন এটা আমি কি বলবো, যে আকাশ কি বললো, আমার এটা সেই দিন করা উচিত ছিল না, দ্যাট ডে হয়ে যাবে। ওকে, নেক্সট, টুমরো। টুমরো মানে কি, আগামীকাল না গতকাল, টুমরো মানে আগামীকাল যেটা আসছে। হুম, তো কি হয়ে যাবে, ডে বিফোর দ্যাট ডে, সেই দিনের আগের দিন, সরি ডে বিফোর না, ডে আফটার, আফটার আফটার, তার পরের দিন। ওকে, টুডে, টুমরো, ইয়েস্টারডে, যদি থাকতো ইয়েস্টারডে, ইয়েস্টারডে মানে কি গতকাল, হয়ে গেছে জিনিসটা, তাহলে কি হতো, ডে বিফোর। এটা জিনিসটা না খুব সোজা, দ্যাট ডে। দেখো তোমাদের ছোট করে জিনিসটা বুঝিয়ে দিই, এই যে দ্যাট ডে না টুডে, এই যে টুডে আছে মানে দ্যাট ডে, দ্যাট ডে বলতে বোঝাচ্ছে সেই দিনকে। আকাশ যদি সেই দিনের কথা বলে, আমি এখানে যখন আসবো তখন এই টুডেটা হয়ে যাবে দ্যাট ডে, সেই দিনের কথা বলেছে। এবার ধরো বললো আকাশ সেড দ্যাট আই শুড নট ডু ইট টুমরো, আমার এটা আগামীকাল, আমার এটা আগামীকাল করা উচিত ছিল না, হবে না, হবে না, এখানে কি থাকতো, আই শ্যাল নট থাকতো। তো তখন কি হতো, আমি যখন এখানে লিখতাম তখন হয়ে যেত ডে আফটার দ্যাট ডে, মানে তার পরের দিন উচিত ছিল না। এবারে যদি বলতাম যে আকাশ সেড দ্যাট আই শুড নট ডু ইট ইয়েস্টারডে, আমার এটা গতকাল করা উচিত ছিল, তখন আমি কি বলতাম, যে আকাশ অ্যাপোলোজাইজ দ্যাট হি শুড নট ডু দ্যাট ডে আফটার দ্যাট ডে, সেই দিনকার আগের দিন। দেখো ডে মানে দিন, বিফোর মানে আগে, দ্যাট ডে, এই দ্যাট ডেটা কাকে রেফার করছে, টুডে কে রেফার করছে। এবার ডে আফটার মানে বিফোর মানে কি, সেই দিনটা আগের দিনকে, গতকাল। আর এটা কি বলছে, দ্যাট ডে মানে কি, টুডে, তার আগে, তার পরের দিন, অর্থাৎ আগামীকাল। বোঝা গেল, এখানে যেটা টুডে, টুমরো, ইয়েস্টারডে হবে, এখানে কি হবে, দ্যাট ডে, দ্য ডে আফটার দ্যাট ডে, এন্ড দ্য ডে বিফোর দ্যাট ডে। বোঝা যাচ্ছে, ক্লিয়ার হচ্ছে, চল আরেকটা বাক্য নি, অ্যাপোলোজাইজের বিষয়টা ক্লিয়ার হচ্ছে, অ্যাপোলোজাইজের ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। আচ্ছা, এগুলো সোজা, এগুলো এরকমই আসে, তোমরা ফিগারে ফেলবে জিনিসটা, এই পাঁচটার মধ্যে যে কোনো একটা লিখে দিও, তাহলেই হবে। তো ধরো একটা বাক্য খুবই মানে ছোট থেকে শুনে আসছো, ধরো আহ, গুরুজনরা যখন আমাদেরকে কি করেন, আশীর্বাদ করেন, তখন কি বলে, যে ঈশ্বর তোমার মঙ্গল করুন, বা একজন ভিক্ষুক যখন বলে, যখন আশীর্বাদ করেন তিনি কি বলেন, যে ঈশ্বর তোমার মঙ্গল করুন। আমি এটা ইংলিশ করি, ধরো এরা বলেন যে দ্য বেগার, বেগার মানে হচ্ছে ভিক্ষুক। ওকে, উনি কি বলেন, দ্য বেগার, সরি সেট কোথায় গেল, দ্য বেগার সেট, সেট কি বলে, মে গড কি ব্লেস ইউ। ওকে, এই কথাটাই বলেন তো, ঠিক আছে, আমরা অনেকগুলো। এবার এই কথাটার বেঙ্গলি মিনিং কি হয় বলো তো, এই কথাটার বেঙ্গলি মিনিং কি হয়। ওকে, তো বেগার মানে হচ্ছে ভিক্ষুক, বেগার মানে হচ্ছে ভিক্ষুক, ভিক্ষুক কি বলেন, মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, মে মানে ধরো ঈশ্বর তোমার মঙ্গল করুন, গড মানে ঈশ্বর, ব্লেস মানে আশীর্বাদ করা, মঙ্গল করা। ওকে, তো মে গড ব্লেস ইউ, মে মানে করলে করতে পারেন, উনি তো আর এমন না যে উনি ঈশ্বরকে বলছেন যে করো, এটা তো বলা যায় না। যে বলা যায় যে ঈশ্বর তোমার মঙ্গল করুন, মানে কথাটা তা আমি কি, আমি নিজের মধ্যে একটা ইচ্ছা প্রকাশ করছি।
যে করলে করতে পারে। তো এক্ষেত্রে কি হয় যে বেগার সেড মে গড ব্লেস ইউ। এবার দেখো এটা আমার ভার্বের সেকেন্ড ফর্ম আছে, সুতরাং এখানে আমার ভার্ব হচ্ছে মে। আমি আগের দিন শিখেছিলাম তোমাদের যে যখন এরকম থাকবে তখন শ্যাল থেকে শুড হয়ে যায়, উইল থেকে উড হয়ে যায়, ক্যান থেকে কুড হয়ে যায়, আর মে থেকে কি হয়ে যায়, মাইট হয়ে যায়। মাইট আমার ভার্বের সেকেন্ড ফর্ম। ওকে, তো অ্যাকচুয়াল ব্যাপারটা আমি যেটা শেখাতে চাই সেটা হচ্ছে সেট থেকে। সেট থেকে অ্যাকচুয়াল কি হবে, আমি কি টোল্ড দেবো? না, দেখো বেগার আমার জন্য কি করছেন, অ্যাপোলজি করছেন, দুঃখ প্রকাশ করছেন না, রিকোয়েস্টও করছেন না। গড কি কখনো রিকোয়েস্ট করা যাবে না? অর্ডার অবশ্যই না। প্রপোজ, গডের কাছে প্রস্তাব দেওয়া যায় না। গডের কাছে উইশ করছেন, গডের কাছে আশা প্রকাশ করছেন। তো আমি এটাকে কি লিখতে পারি, দ্য বেগার উইশড, উইশড দ্যাট কি করছেন, ভার্বের সেকেন্ড ফর্ম, এটা আমাকে ভার্বের সেকেন্ড ফর্ম লিখতে হবে, যে মাইট গড কি ব্লেস, কাকে ব্লেস, দেখো এইগুলো ভুল করবে না কিন্তু, যেখানে ইউ থাকে সেখানে আমি ইউ লিখতে পারি না, কারণ এই ইউ মানে উনি আমাকে বোঝাতে চাইছেন, রাইট? এখানে তো আর কেউ নেই, এখানে আর কেউ নেই। তো বেগার সেড ইউ, মে গড ব্লেস ইউ, তো মে গড ব্লেস মি। অনেকে এই জায়গাগুলোতেও স্কিপ করে যায়। এখানে যেটা থাকবে নট নেসেসারিলি এখানে থাকবে, কারণ এই জায়গাটায় কিন্তু বক্তা আমি নই, যে বক্তা তার হিসেবে বলেছেন, কিন্তু এখানে আমি বক্তা নই, এখানে এই জায়গাটাতে আমি বক্তা। আমি তার হয়ে কথাটা যখন বলছি তখন এটা আমি আমার মতো করে বলবো। ফার্স্ট এটাকে বাংলায় করে নাও, বাংলায় করার পরে কি আসছে সেই অনুযায়ী এখানে ইংলিশ করো, তাহলে জিনিসটা আরো বেশি ক্লিয়ার হবে। ওকে, এ অব্দি বোঝা যাচ্ছে? চলো আরেকটা করা যাক। আচ্ছা, তার আগে এই জায়গাটা একটু ক্লিয়ার করে দিই। এই যে মি ইউ, যেটা ধরো বক্তা এখানে বলছে ইউ, মে গড ব্লেস ইউ। ওকে, ইউ যখন তোমাকে বক্তা বলছে, বক্তা ইউ তোমাকে বলছে, তুমি কি লিখবে, আমি লিখে দিই ফার্স্ট পারসন, তখন সেটা আই হয়ে যাবে, সরি আই না, অবজেক্টে বসছে না, মি হয়ে যাবে। এইটা এটা বলছি, এটা ফার্স্ট এরটা, এটা যখন এখানে বক্তা হিসেবে বসবে, আর সেকেন্ড মানে এটা আমি যখন লিখবো। ওকে, চলো ধরো আহ আর কি হয়, টুডে টুমরো তো বলে দিলাম, আরেকবার করে লিখে দিই, ধরো টুডে মানে কি, দ্যাট ডে, সেই দিন। টুমরো, ডে আফটার দ্যাট ডে। ইয়েস্টারডে, ডে বিফোর দ্যাট ডে, বিফোর মানে আগে, আফটার মানে পরে। ওকে, ইউ তো হলো। আচ্ছা, তো এগুলো বোঝা গেলে এগুলো তোমরা নিজেদের মতো করে দেবে। ফার্স্টে যেটা থাকবে সেটা তুমি হিসাবে কি বলবে সেটাই তোমাদের আলোচ্য বিষয়। ইউ থাকলে মি করবে, টুডে দ্যাট ডে টুমরো। চলো এবারে লাস্ট করি, আমরা সেশনটা এন্ড করি। এই জিনিসগুলো এর থেকে বাইরে আর কিছু আসবে না, যা আসবে এর মধ্যে। এবার তোমাদের প্র্যাকটিসের উপর নির্ভর যে তোমরা কতটা কি করতে পারবে। চলো ধরো একটা কথা বলি, উম বাংলায় লিখে যাচ্ছে না, এটা এটা বাংলায় লিখলে তোমরা একটু বুঝতে পারবে। কি বলছে, রাম রহিমকে বললো তুই কি সত্যিই যাবি না। আচ্ছা বলো তো, এই কথাটা অ্যাকচুয়ালি রাম রহিমকে কি করলো, অ্যাপোলজি জানালো, দুঃখ প্রকাশ করলো, কোন রকমের রিকোয়েস্ট করলো, অর্ডার করলো, প্রপোজ করলো, না উইশ করলো? কিছুই করলো না। দেখো এগুলোর মধ্যে কিছুই করলো না। রাম রহিমকে কথাটা জিজ্ঞাসা করলো, রাইট? রাম রহিমকে কথাটা জিজ্ঞাসা করলো, লাস্টে কোশ্চেন মার্ক আছে দেখো। তো এই ধরনের প্রশ্নটা আমি কি করবো, খুব সোজা, একটু জাস্ট বুদ্ধি দিয়ে বার করো, সব জিনিস এইভাবে হয় না। ইংলিশ করো, রাম
বললো কাকে? রহিমকে। রাম এখানে শ্রোতা, বক্তা, আর রহিম হচ্ছে শ্রোতা। তো রাম সেড রহিম কি বললো, তুই কি সত্যিই যাবি? ফার্স্টে জিনিসটাকে কি বাদ দাও, কোশ্চেন মার্ক বাদ দাও, তুই সত্যিই যাবি। কি হবে? ইউ যাবি। আচ্ছা এটা কোন টেন্সে আছে বলো? তুই যাবি, যাওয়া হচ্ছে এখানে পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স না ফিউচার টেন্স? তো এটা ফার্স্টে বোঝো যে এটা একটা ফিউচার টেন্স, অর্থাৎ ভবিষ্যৎকালের কথাটা হবে, পরবর্তীকালে জিনিসটা ঘটবে। তো তুই যাবি, ইউ উইল গো, তুই কি সত্যি যাবি? সত্যি যাবি, তো ইউ উইল গো। এটা পজিটিভ সেন্টেন্স। নেগেটিভ ইন্টারোগেটিভ করো, তুই কি সত্যি যাবি, উইলটাকে আগে নিয়ে এসো। উইল ইউ গো, তুই কি সত্যি যাবি? এবার সত্যি ইংলিশ কি? এখানে সত্যি ইংলিশ হচ্ছে রিয়েলি। তাহলে আমি প্রশ্নটা তাহলে এটা কি লিখতে পারি? উইল ইউ রিয়েলি গো? ওকে, এটা হচ্ছে বাংলা। এবার দেখো রাম রহিমকে কি করেছে, এই পাঁচটার মধ্যে কিছুই করেনি, অর্ডারও করেনি, রিকোয়েস্টও করেনি, উইশও করেনি, নাথিং। কি করেছে? ওকে জিজ্ঞাসা করেছে। ওকে কি একটা জিনিস জিজ্ঞাসা করেছে। এবার জিজ্ঞাসা করে ইংলিশ কি? আস্ক। আস্ক মানে কি? জিজ্ঞাসা করা। আস্ক মানে জিজ্ঞাসা করা। তাহলে আমি এটাকে কি লিখতে পারি? যে রাম কি করেছে? আস্ক করেছে। টোল্ড যেটা আমাকে লেখা উচিত ছিল সেটা আমি কি লিখবো? যে রাম আস্কড, রাম আস্কড রাহিম কি বলেছে? দ্যাট। এবার দেখো এটা পাস্ট আছে, এটা পাস্ট আছে। তো এখানে আস্ক করেছে, রাম রহিমকে কি করেছে? আস্ক করেছে। এবারে এটা ধরো ভার্বের সেকেন্ড ফর্ম, এটা আমার কি পাস্টে আছে, আর এটা আমার ফিউচারে আছে। তো সবগুলো কিসে চলে যাবে? এই ফিউচারটাও পাস্টে চলে যাবে, ফিউচারটা পাস্টে চলে যাবে। যখন ফিউচারটা পাস্টে যাবে এই উইলটা কি হয়ে যাবে? উড হয়ে যাবে। এটা আমরা জানি। তো কি হবে? রাম আস্ক রহিম কি উড, উড ইউ রিয়েলি গো, তুই কি সত্যিই যাবি? এই ভাবটা বা এই জিনিসটা, এই টোল্ড এর জায়গায় আমরা আস্ক, বিকজ কথাটা জিজ্ঞাসা করেছে, লাস্টে এই কোশ্চেন মার্কটা দিতে হবে না, এই কোশ্চেন মার্কটা ম্যান্ডেটরি করবে। পুরো জিনিসটা এইভাবে কভার আপ করতে হবে। যখন জিজ্ঞাসা করবে, এবার দেখো পাঁচটা জিনিস তো মানুষকে বলে না, আরো জিনিস বলে, সেগুলো এখানে উল্লেখ করা নেই। কত জিনিস বলে বলো? বেশি যারা এখানে একজন মাত্র শিখতেছে তাদেরকে তো অনেকটা চাপ পড়ে যাবে। জাস্ট বলছি যে কোনগুলো খুব চলে, এইগুলো খুব চলে, এই জিনিসগুলো খুব বলে, আর এই জিনিসটা অ্যাডভাইস করে। তোমরা এই যে প্রপোজ কথাটা লিখে দিলাম না, এই প্রপোজের কথাটা তোমরা অ্যাডভাইস দিতে পারবে, এতে কোনো বাক্য হয় না। যে ধরো রাম সেড রহিম যে তুই কোন পেনটা নিবি, না সরি তুই লাল পেনটা নে, এই পেনটা এরকম বললো, তখন কি বলবে? রাম অ্যাডভাইস রহিম বা রাম প্রপোজ রহিম টেক দিস রেড পেন, টু টেক দিস রেড পেন। বোঝা গেল? জিনিসটা ক্লিয়ার হলো? এর বাইরে এখানে আর কিছু আছে না। প্রশ্ন হোক, সেটা অ্যাপোলজি হোক, রিকোয়েস্ট হোক, অর্ডার হোক, উইশ হোক, প্রপোজ হোক, অ্যাডভাইস হোক, এভরিথিং তোমরা এভাবে ট্যাকল করতে পারো। ফার্স্টে আমরা এর থেকে টোল্ড শিখেছি, এবার টোল্ড এর পরিবর্তে আমরা এই জিনিসগুলো লিখতে পারি। বোঝা গেল? প্রশ্নের ভিত্তিতে প্রশ্ন তোমাদের কি বলেছে, অ্যাকচুয়ালি কি করতে বলেছে, প্রশ্নটাকে বাংলায় করবে, করে দেখবে যে সেটা অর্ডার বলেছে, রিকোয়েস্ট বলেছে, এভরিথিং তোমরা নিজেদের মতো বসিয়ে দেবে। তো আজকে নার্সার চেঞ্জ এই অবধি রাখছি, এই টপিকটা এই অবধি শেষ হবে। নেক্সট থেকে আমরা অন্য টপিক স্টার্ট করবো, একটা নতুন সিরিজ স্টার্ট করবো। কথা বলার অনেক কাছে আমরা পৌঁছে গেছি, জাস্ট তার বেস গুলো আমাদের অনেকটা ক্লিয়ার হচ্ছে, রাইট? তো এরপর থেকে আমরা কি করব? কথা বলার একটা একটা করে বার আমরা ধাপ এগোবো। তো আজকে আমরা ক্লাসটা এই অবধি রাখছি। থ্যাংক ইউ।